নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আমরাও খুব ভালো আছি। আচ্ছা, বেশ কয়েক সপ্তাহ ধরেই আপনারা নানান ধরনের ভৌতিক গল্প শুনছেন, তাই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটু অন্যরকম একটা গল্প। চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। আজ আপনারা শুনছেন শ্রদ্ধেয় সুলেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প লক্ষ্মী পেঁচা। ওহ, এ যে একেবারে হরিপদ জিনিস রে। আগে ভালো জিনিস বলেই তো আপনার কাছে আসা। এইসব জিনিসের কদর কজন করতে পারে বলুন? আর দামই বা দিতে পারে কজন? তা আনলি কোথা থেকে? বাজারি জিনিস নয় তো? তোকে বাপু বিশ্বাস নেই? কি যে বলেন! কবে নেমো খারামি করেছি বলতে পারেন? দ্বিজপদ আর যাই হোক বিশ্বাসঘাতক নয়, সত্যি কথাই বলছি। গেরস্থ ঘরেরই মেয়ে, আতান্তরে পড়েছে, এটো কাটা হয়নি এখনো। গেরস্থ ঘরের মেয়ে বলছিস, পরে আবার পুলিশের ঝামেলা হবে না তো? দেখিস বাপু, আমার একটু চরিত্রের দোষ আছে বটে, তা বলে আমি মেয়ে ছেলে দেখলেই কাণ্ডজ্ঞান হারিয়ে বসি না। সে আর বলতে, আপনার সঙ্গে তা ধরুন 3 বছর কাজ কারবার আমার, আপনাকে চিনতে কি আর বাকি আছে? এ ভালো মেয়ে বাবু, সরল সোজা গরিব ঘরের মেয়ে, নিজের ইচ্ছেতেই এসেছে, ও নিয়ে ভাববেন না। ওরে তাই কখনো হয়? আমার একটা নিয়ম আছে তো। ঘরে ওর কে কে আছে সব খতেন দে। বাপ কি করে? নেই, মরেছে কবে। আর কে আছে? মা আছে, 2 ছোট ছোট ভাই বোন আছে। চলে কি করে? গতর খাটিয়ে ওর মা ক্ষেতের কাজ টাজ করে, মুড়ি টুড়ি ভাজে। চলে না, বড্ড অসুবিধার মধ্যে আছে। মেয়েটাকে কাছে ডাক, একটু কথা কয়ে দেখি। মেয়েটা একটা দূরে মালঘরের দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কথা টথাগুলো শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না, কোনো ভাবান্তর নেই। তবে দেখতে বেশ ছোটোখাটো চেহারা, তেমন কালো নয়। মুখের ডৌলটুকু ভারী মিঠে, যোগেনের চোখে লেগে গেছে। মেয়েটা কাছাকাছি এসে হেঁটমুন্ডু হয়ে দাঁড়াতেই যোগেন জিজ্ঞাসা করে, বলি নিজের ইচ্ছায় এসেছো নাকি এ হতভাগা ধরে বেঁধে এনেছি? দেখো বাবু, আমি ঝুট ঝামেলা পছন্দ করি না। বুঝে সুঝে এসে থাকলে ভালো, নইলে বাপু আমার পোষাবে না। মেয়েটা কথা কইল না, যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে থাকলো। ও দিজু, কথা কয় না কেন রে? বোবা নাকি? না না, বোবা কালা হাবা গোবা ওসব কিছু নয়, তবে মুখোড়া নয় আর কি। মুখোড়া নয় সে না হয় হলো, তা বলে বোবা হলে চলে কি করে? তোমার নাম কি গো মেয়ে? বোবা যে নয় তা বোঝা গেল। ক্ষীণ কণ্ঠে জবাব এলো, অধরা। অধরা? বাহ, বেশ নাম। তা দ্বিজপদর কাছে সব ভালো করে শুনে বুঝে সুঝে নিয়েছ তো? মেয়েটা আবার চুপ। দেখো বাবু, আমার লুকোছাপা কিছু নাই, সব দিনের আলোর মতো পরিষ্কার। দেশের বাড়িতে আমার বিয়ে করা বউ আছে, ছেলে পুলে আছে। আমার বয়সও ধরো এই 49 চলছে। বাড়ি ছেড়ে কারবার আঁকড়ে পড়ে থাকি। রসকসহীন জীবন, বুঝলে? তাই মেয়ে মানুষ দরকার হয়ে পড়ে। পয়সা ন্যায্যই পাবে, কিন্তু পরে আবার ঝামেলা পাকিয়ে তুলো না। আগের জন্য গয়না গাটি সম্পত্তির ভাগ চেয়েও ক্ষান্ত হলো না, পরে বিয়ে করার জন্য চাপাচাপি শুরু করে দিল। ওসব মতলব থাকলে আগে থেকেই খোলসা হও। মেয়েটা চুপ। দ্বিজপদ কাঁচোমাচু মুখে বলে, আহা, আনকোড়া মেয়েটাকে এমন পষ্টাপষ্টি বলতে আছে? ঘাবড়ে যাবে যে বাবু। ওসব যা বলা কওয়ার তা বলে কয়েই এনেছি, আপনাকে ভাবতে হবে না। দেখো দ্বিজপদ, পুতুলকেও তো তুই বলে কয়েই এনে দিয়েছিলি, তাতে কাজ হয়েছিল? কি হাঙ্গামাটাই বাঁধালো বল। তা বাবু, কিছু মনে যদি না করেন, পুতুল থাকলেও আপনার ওই সরস্বতীর সঙ্গে মাখামাখি করাটা ঠিক হয়নি। যোগেন ফুঁসে উঠে বলে, কেন ঠিক হয়নি? কেন? সরস্বতীর সঙ্গে কি আর কার সঙ্গে মাখামাখি করলুম, তাতে ওর কি? ও কি আমার মাগ নাকি? পয়সার সঙ্গে সম্পর্ক, ব্যাস পয়সাতেই সম্পর্ক শেষ। আচ্ছা, সেসব কথা একটু আবডালে বলবেন। এ একেবারে আনকোড়া কাঁচা মেয়ে, ভয় পেয়ে যাবে। যোগেন নরম হল। আসলে মেয়েটিকে তার বেশ ভালোই লাগছে।
22-23 বছরের বেশি বয়স নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, উলো ঝুলো নোংরা ভিখারির চেহারা নয়। তা ওহে মেহে, সব বুঝলে তো? কথা না কও, একটু ঘাড়খানা নাড়তেও তো পারো। মেয়েটা ঘাড় নাড়ল না, কথাও কইল না। মুশকিলে ফেললে দেখছি। অমন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে কিছু কি বুঝবার জো আছে? বলি কালা নও তো? দ্বিজপদ বলে, না কালা নয়, ওই যে বললাম একটু লাজুক আছে, মনটাও ভালো নেই, এই প্রথম বাড়ির বাইরে আসা। একটা শ্বাস ফেলে যোগেন বলে, সঙ্গে জিনিসপত্র কিছু আছে, শাড়ি সায়া টায়া? দ্বিজপদ সসব্যস্তে বলে, না না, ওসব থাকবে কোত্থেকে, যা পরনে দেখছেন তাই সম। যোগেন একটু হাসল। ওহে দ্বিজপদ, এত বড় কারবারটা যে চালাই তাতে একটু বুদ্ধির দরকার হয়। এর আগে তুই আরও 2 জন এনেছিলি, তাদেরও ওই পরনের টুকু ছাড়া আর কিছু ছিল না। ওসব কি আর আমি বুঝি নে? শুরুতেই আদায় উসুল করতে লেগে পড়া। কি যে বলেন বাবু! ঠিকই বলি। ওহে মেয়ে, যাও, ওই পিছন দিকে গুদাম ঘরের লাগোয়া ডান হাতি একখানা ঘর পাবে, সেখানে গিয়ে বসো। মেয়েটি ভারী সংকোচের সঙ্গে পায়ে পায়ে চলে গেল। যোগেন মুখ তুলে বলল, বন্দোবস্ত কী রকম? আগে ওই যা দেন তাই দেবেন আর কি, মাসে 1000 টাকা আর খাওয়া পড়া, বাড়তি শুধু 10,000 টাকা। আঁতকে উঠে যোগেন বলে, তার মানে? দ্বিজপদ কাঁচামাচু হয়ে বলে, বললুম না, ওরা বড় বিপাকে পড়েছে, কিছু জমি বাঁধা পড়ে আছে, ছাড়াতে হলে 10,000 টাকা না হলেই নয়। ওর মা চেয়েছে। বলি, টাকা কি গাছে ফলে রে দ্বিজপদ? বাবু, মেয়ে মানুষের রেট কি এক জায়গায় বসে আছে? তাছাড়া দেখছেন তো জিনিসটি একেবারে হরিপদ, তা হরিপদ জিনিসের জন্য দরটাও তো হরিপদই হবে নাকি? পাগল হলি নাকি? 10,000 টাকা মুখের কথায় ফেলে দেব? আমি সেই বান্দা নই। তাহলে হলো না বাবু, ওর মা পরিষ্কার জানিয়ে দিয়েছে, মেয়েকে এইসব নোংরামির মধ্যে নামানোর তার মোটেই ইচ্ছে নেই। পেটের দায়ে রাজি হয়েছে। ওই 10,000 টাকা পুরোপুরি চাই, নইলে মেয়ে ফেরত নিয়ে যেতে বলে দিয়েছে। যোগেন কেমন যেন কাহিল হয়ে পড়ল, মিনমিন করে বলল, না, এটা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আগে সে আপনি যা মনে করেন, বাড়াবাড়ি মনে করলে ও মেয়ের দায় আপনাকে ঘাড়ে নিতে হবে না, মেলা লোক গেজে হাতে করে বসে আছে। ওহ, খুব যে চেটাং চেটাং কথা হচ্ছে। বলি, এ দল্লাতে খপাত করে 10,000 টাকা ফেলার লোক পাবি তুই? হাসালেন বাবু, আপনি তো মানধাত্তার আমলে পড়ে আছেন দেখছি। তার মানে সাহাগঞ্জ কি আর আগের মতো আছে? 2 কোল্ড স্টোরেজ, 5খানা চাল কল, 3টে পাউরুটির কারখানা, 7টা লেদ মেশিন, 7টা পোলট্রি, হাইওয়েতে পূব পশ্চিমে 2 পেট্রোল পাম্প, পয়সাওয়ালা লোকের অভাব বলে আপনার মনে হয়? যোগেন বৃথায় একটু তরপালো। ওরে চিনি তোর পয়সাওয়ালাদের, ওই তো মদন গুছাইত, হরেন মণ্ডল, চিনি ঘোষ আর সুধীর পুততুণ্ডু। এই তো 10,000 টাকা ফেলতে কাত হয়ে যাবে তারা। কিন্তু অধরার মা যেন একটি আদলাও কম না নেবে বাবু। তাহলে মেয়েটাকে ডাকুন, বেলাবেলি বাড়ি পৌঁছে দিয়ে যায়। যোগেন একটু বিপাকে পড়ল। সারাদিন হাড় ভাঙা খাটনির পর রাতটা সে একটু ভোগ সুখে কাটাতে চায়। বহু কালের অভ্যেস, বরাবর তার রাখা মেয়ে মানুষ ছিল, এমন কিছু লুকোনো চুরোনো ব্যাপার নয়। পুতুল বেশ মেয়ে ছিল। সে বিদেয় হওয়ার পর হাড় হাবাতে জুটল একটা, তার নাম লক্ষ্মী। সেটা চুরি করত খুব, তাকে তাড়ানোর পর এখন বড্ড ফাঁকা যাচ্ছে। দেখ দ্বিজপদ, পরে যদি টের পাই যে লাইনের মেয়ে গছিয়ে গেছিস, তাহলে কিন্তু ভালো হবে না। ওই যে বললাম বাবু, দ্বিজপদ আর যাই হোক নেমো হারাম নয়। চাই তো ওর গায়ে গিয়ে তল্লাশি নিয়ে আসতে পারেন। বেশি দূরেও নয়, রেল রাস্তা পার হয়ে মেটে পথ ধরলে 2 ক্রোশ দূরে বিষ্ণুপুর। ক্ষেতের উপর দিয়ে রাস্তা, সাইকেল, ভ্যান, অ্যাম্বাসাডার সব যেতে পারে। 10,000 টাকা না হয় দিলুম, তারপর যদি মেয়েটা বিগড়ায় বা পালায়? ভালো করে তো বুঝেই উঠতে পারলুম না এখনো। বিগড়বার মেয়ে নয়, স্বভাব ভারী ভালো, পালানোর কথাও ওঠে না। আর পালালে তো আমি আছি। সব দিক বিবেচনা না করে কাজ আমি করি না, তুই তো জানিস। তার বলতে তবে টাকাটা আজই গিয়ে হাসিমাসির হাতে দিতে হবে, তার বড় ঠেকা। কাল আসিস? না বাবু, আজই। আপনার কারবার নগদে চলে, আমি জানি। টাকাটা ফেলুন, চলে যায়। বিষ্ণুপুর ঘুরে ফিরতে রাত হয়ে যাবে আমার।
বেজার মুখে উঠল যোগেন, আলমারি খুলে টাকাটা দিয়ে দিল। আহাম্মকি হলো বোধহয়, মেয়েটার মুখখানা বড় ভালো লেগে গেল যে, টুলটুলে মুখ, ভারী মিষ্টি। যাওয়ার সময় দ্বিজপদ বলে গেল, বাবু একেবারে কুমারী মেয়ে, ঘরও ভালো, পেটের দায়ে নানা ধান্দাবাজি করে বেড়ায়। নরকবাস আমার কপালে আছেই, কিন্তু এ কথাটা বিশ্বাস করবেন 10,000 টাকা আপনার জলে ফেলা হচ্ছে না। বেলা 4টের পর মালঘর খোলে, তখন খদ্দেরের ভিড় লেগে যায়। বস্তা বস্তা ভুসি মাল, চটের বস্তা, দড়ি এসব বোঝাই হয় লরি, টেম্পো আর ভ্যানে। যোগেনের তখন দম ফেলার সময় থাকে না। মেয়েটাকে একটু বাজিয়ে দেখার ইচ্ছা ছিল, তা সেটা রাত 8টা অবধি হয়ে উঠল না। খাজাঞ্চি আর সে মিলে রাত 8টা নাগাদ যখন হিসাব নিকেশ করে উঠল, তখন দেখলো আজকের আদায় উসুল বড্ডই যেন ভালো। মালও গেছে প্রচুর, এত বড় মালঘর ফাঁকা হয়ে যেন হাঁ হাঁ করছে। খাজাঞ্চি বলল, উফ, আজ বিক্রিটাও হয়েছে বটে, তাই দেখছি। কত হলো বলতো? 52,000 টাকার বেশি, সব নগদ আদায়। মাত্র 4 জন খাতা লিখিয়েছে, তা সেখানেও না হোক আরও 10-12,000 টাকা হবে। বড্ড ভালো। খাজাঞ্চি বিদেয় হলে সদর দরজা বন্ধ করে মালঘরের পেছনে নিজের ঘরখানায় এসে জামাটামা ছাড়ল। যোগের আশ্বিন মাসেও ঘাম হচ্ছে আজ, টাকার গরমই হবে। পুজোর আগে বিক্রিবাটা ভালোই হয়, কিন্তু এত ভালো নয় তা বলে। যোগেন হিসেব দেখে অনুমান করল কম করেও আজ তার 15,000 টাকা থাকবে। দিনে 15,000 টাকা রোজগারটা যদি বজায় থাকে, তাহলে আর ভাবতে হবে না, 2টো মেয়ের বিয়ে লাগিয়ে দেবে আর সনাতন মোহরের সম্পত্তিটাও খরিদ করতে পারবে। বায়না করে রেখেছে মাস 2 হলো, আরও কিছু সকাল্লাদ আছে, তা সেসব হবেন। যোগেন মালঘরেই থাকে, পেছন দিকটায় গোটা 2 খুপড়ি বানিয়ে নিয়েছে, রান্নাঘর, টিউবওয়েল, পায়খানা সবই আছে। এখানে থাকায় মালঘরে পাহারাও হয় আর ব্যবসাটার সঙ্গে নিজেকে সেঁটে রাখতেও সুবিধা হয়। হাত মুখ ধুয়ে এসে ঘরে রাখা সিংহাসনে গুচ্ছের ঠাকুর দেবতাকে আজকে খুব পেন্নাম ঠুকলো সে। দিনটা বড় পয়া। প্রণাম করে ওঠার সময় মাথায় বজ্রাঘাতের মতো মেয়েটার কথা মনে পড়ল। তাই তো, আশ্চর্য, কাজে কর্মে মেয়েটার কথা মনেই ছিল না তার। সারা শব্দও তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি পালালো নাকি? উড়ে বাস, 10-10টি হাজার টাকা গুনে দিয়েছে যে একটু আগে দ্বিজপদকে। তাড়াতাড়ি উঠে সে ওপাশের ঘরটায় ঢুকে দেখল না, পালায়নি। চৌকিতে পাতা বিছানায় পড়ে নিঃসাড়ে ঘুমাচ্ছে, 2টো পা চৌকির বাইরে ঝুলে আছে। আর জানলা দিয়ে আসা পূর্ণিমার দুধের মতো চাঁদের আলোয় বিছানা ভেসে যাচ্ছে, আর মুখখানা যেন খুব ফুটে উঠেছে জ্যোৎস্নায়। দাঁড়িয়ে দেখছিল যোগিন, এ কে? এ আসলে কে? অমন মুখ, অমন পায়ের গড়ন, অমন চমৎকার চুলের ঢল, এ কি রাখা মেয়ে মানুষের রূপ! মাথায় ফের একটা বজ্রাঘাত, সর্বনাশ! এ এলো আর সঙ্গে সঙ্গে তার বিক্রিবাটা চৌগুনে উঠে গেল যে। কি করে হয়? হ্যাঁ, কি করে? ঘুন ধুন করে একটা পেঁচা ডাকছিল বাইরে। রোজই ডাকে, রাতের বেলাতেই তাদের কাজকর্ম কিনা। কিন্তু হঠাৎ সেই পেঁচার ডাকটা বড় কানে লাগলো যোগেনের। পেঁচাটা কি কোনো সংকেত দিচ্ছে তাকে? কিছু বলছে? পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসছিল যোগেন। দরজার কাছে উপুর করে রাখা লোহার বালতিটায় পা লেগে খটাং করে শব্দ হলো একটা। সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে জেগে গেল। জ্যোৎস্নায় সব দেখা যাচ্ছে। মেয়েটা চোখ চেয়ে অবাক হয়ে চারিদিকে দেখছে। তারপর তাকে দেখে ধর্মরিয়ে উঠে বসলো, অপরাধী গলায় বলল, আমি ঘুমিয়ে পড়েছিলুম। যোগেনের মুখে কথা এলো না, কেমন যেন শ্বাস আটকাচ্ছে গলার কাছটাতে। সে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার ভাঙা খোঁপাটা ফের বেঁধে নিল, তারপর যোগেনের দিকে চেয়ে মিষ্টি গলায় বলল, এখানে কি টিপকল আছে? আছে বই কি, এই তো পিছন দিকটাই উঠোন, এসো, পাম্প করে দিচ্ছি। বুকটা বড় ধকধক করছে যোগেনের, বড় ভয় ভয় করছে, বড় অদ্ভুত লাগছে। মেয়েটা আঁচলা করে জল খেলো, চোখে মুখে জলের ঝাপটা দিল, তারপর বড় বড় 2টি চোখ তুলে তাকালো তার দিকে। ওই চোখে চোখ রাখে সাধ্যি কি যোগেনের? শরীরে কাঁপুনি দিল তার। মেয়েটা আঁচলে মুখ মুছতে মুছতে বলল, এই বুঝি ঘর দৌড়? যোগেনের কাঁপুনি থামছে না, বলল, হ্যাঁ। মেয়েটা একটা শ্বাস ফেলে বলল, এখানেই থাকতে হবে বুঝি আমাকে?
যোগেনের মাথায় কথা আসছে না। সে আমতা আমতা করে বলল, তা ইচ্ছে হলে? আমার আবার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে নাকি? নষ্ট হতে এসেছি, আমার ইচ্ছে কি কিছু হবে? যোগেন হঠাৎ শুনতে পেল অসত্য গাছ থেকে পেঁচাটা খুব ডেকে উঠল, খুব ডাকছে, ভীষণ ডাকছে। ভয়টা যেন সমস্ত বুক আর মাথা গ্রাস করে নিল তার। শরীরের কাঁপুনিটাও এমন বেড়ে গেল যেন মূর্ছা হবে, কিন্তু মুখে কথা আসছে না। মেয়েটা জ্যোৎস্নায় ঊর্ধ্বমুখে চেয়ে থেকে বলল, মা বেচে দিল আমাকে, আপনি কিনে নিলেন। আমি যেন একটা কি, এখনো বিশ্বাস হয় না। কখন নষ্ট করবেন আমাকে? এবার যোগেনের মুখে কথা এলো, নষ্ট? নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কথা নাকি তোমার? মেয়েটা ধীরে মুখ নামিয়ে তার দিকে ফিরে বলল, তাই তো কথা। যোগেন পেঁচার ডানার শব্দ শুনতে পাচ্ছে। জ্যোৎস্নায় উড়ে বেড়াচ্ছে পাখিটা, তার ছায়া একবার যেন স্পর্শ করে গেল তাকে। শিউরে উঠল যোগেন। ছায়াটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সাবধান করছে তাকে, ভয় দেখাচ্ছে। না না, তোমার কোনো ভয় নেই। মেয়েটা অবাক হয়ে বললে, টাকা দিলেন যে? তাতে কি? মেয়েটা অবাক হয়ে বললে, আপনি যে বললেন আপনার একজন মেয়ে মানুষ না হলে চলে না। বলেছি, কথাটা ধরো না মা, বড় ভুল হয়ে গেছে। মেয়েটা অবাক হয়ে বললে, মা? মা বলে ডাকছেন আমাকে? যোগেন মাথা নেড়ে বলে, তাই তো ডাকলুম। ও মা, কেন? কি হচ্ছে তা বুঝতে পারল না যোগেনও। সে নয়, তার ভেতর থেকে যেন অন্য কেউ কথা কইছে। থতমত খেয়ে সে বলে, মুখ থেকে বেরিয়ে গেল যে। মেয়েটা হেসে বলে, তাহলে কি হবে? কিছু হবে না মা, ঘরে এসো, কিছু খাও। খাবো? হ্যাঁ, আমার বড্ড খিদে পেয়েছে। তা খেলো মেয়েটা। ডাল, ভাত, তরকারি কি যত্ন করে ছোট ছোট গড়া সে খেলো, দেখে মুগ্ধ হয়ে গেল যোগেন। না, তার মনে আর কোনো দ্বন্দ্ব নেই, সে যা বুঝবার বুঝে গেছে। আমাকে কি দিয়ে আসবেন মায়ের কাছে? যোগেন গর্জন করে উঠল, পাগল? তাহলে লক্ষ্মীকে হাতে পেলে ছাড়তে আছে? আমার একটা ছেলে আছে মা, ব্যবসা বাণিজ্যে মন নেই, তার লেখাপড়ায় মন। ছেলে বড় ভালো, তার সঙ্গে তোমার বিয়ে দেব। মেয়েটা লজ্জায় মাথা নোয়াল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প বলবো বলির তরফ থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। দেখুন, পরিবর্তন সব মানুষেরই বোধ হয় একটা সময়ের পর। যোগেন যে মেয়েটিকে নোংরা কাজের জন্য নিয়ে এসেছিল, পরে তাকে মা বলে ডাকতে বাধ্য হল। গল্পে নিশ্চয় শুনলেন যে একটা পেঁচার ডাক শুনেই তার হঠাৎই পরিবর্তন। তাই আমরা কোনোভাবে বলতেই পারি যে ঈশ্বরের ইচ্ছাতেই হয়তো যোগেনের পরিবর্তন। তার ইচ্ছা হলে হয়তো সবই সম্ভব। যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন। গল্প বলবো বলে পরিবারে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।